আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং শিখব। কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং কতটা সোজা একটু দেখি। কোন সেন্টেন্স বললাম? কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং করতে গেলে সেটা যেটা জানতে হয় সেটা আমি আগেও বলেছি, কি মাগো? কনজাংশনস। কি বললাম সোনা? কনজাংশনস। এই কনজাংশনস কপ্রকার বাবু আমি বারবার করে কেন বলি, কনসেপ্টের উপরে কাজ করতে আজকে বুঝতে পারবে। কনজাংশনের মধ্যে প্রথম প্রকারের নাম হলো, কেউ বলতে পারবে? কিমিউলেটিভ। দ্বিতীয় প্রকারের নাম অ্যাডভার্সেটিভ। আচ্ছা, অল্টারনেটিভও হয়, তোরা ভাবিস না আমরা ভুল বললাম। তৃতীয় প্রকারের নাম অল্টারনেটিভ। চতুর্থ প্রকারের নাম ইলেটিভ। কেউ কিছু ঝাড়লি না তো? ওকে, তাহলে কিমিউলেটিভ মানে বাংলায় বলবো ক্রমবর্ধমান, অর্থাৎ কোনো কিছুর এফেক্ট বাড়বে ভালো দিকেও অথবা খারাপ দিকে। এক্সাম্পল দিয়ে বোঝাই, কারা কারা আছে এই এই পরিবারের সদস্য কে কে? অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ অথবা নট অনলি ডট ডট বাট অলসো। একটু মাথায় ঢুকিয়ে নাও, যতগুলো কনজাংশনস ডট ডট দিয়ে হয়, যেমন নট অনলি ডট ডট বাট অলসো, নিদার ডট ডট অর, নর, ইদার ডট ডট অর, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশনস বা কোঅর্ডিনেটিং কনজাংশনস বা কোঅর্ডিনেট কনজাংশনস। ক্লিয়ার? এবার আমি একটু এক্সাম্পল দিই। যদি বলি শি রোট এ লেটার, সে একখানি চিঠি লিখেছিল। শি সেন্ট ইট টু হার ব্রাদার, সেটা পাঠিয়েছিল কাকে? তার ভাইকে। এবার প্রশ্ন, এই বাক্যটাকে আমি, দেখো প্রভাব শুধু চিঠি লিখেছে তা নয়, চিঠিটা পাঠিয়েছে, তাহলে প্রভাব বেড়েছে তো। আচ্ছা, যদি আমি বলি দীপ ইজ ব্রেভ, হি ইজ স্ট্রং, তাহলে কি প্রভাব বাড়লো না কমলো? বেড়েছে। দেখো এই দুটো জিনিস, একটা অ্যাডজেক্টিভের প্রভাব বেড়েছে, আরেকটা দেখো তার ভার্বের প্রভাব বেড়েছে, অর্থাৎ কাজের প্রভাব বেড়েছে। একটা তার গুণ, একটা তার কাজ। ক্লিয়ার? যেটাই বাড়ুক না কেন, আমার হাতে অস্ত্র কে কে আছে? অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা নট অনলি বাট অলসো। ভীষণ সোজা। এই দুটো শি থেকে আমি কি নেব? শি। রোট এ লেটার, রোট এ লেটার। অ্যান্ড দুটো শি থেকে আর শি লেখা যাবে না, সেন্ট ইট টু হার ব্রাদার। শেষ। তাহলে এই দুটো শি থেকে আমি কি করলাম? একটা শি। তাহলে শি রোট এ লেটার, রোট এ লেটার অ্যান্ড সেন্ট ইট টু হার ব্রাদার। কঠিন? আচ্ছা, আমি যদি অ্যান্ডের জায়গায় লিখি অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে কি কঠিন হবে? শি রোট আ লেটার অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট ইট টু হার ব্রাদার। কঠিন হবে না? এইবার দেখো, নট অনলি বাট অলসো থাকলে কমন ব্যাপারটা খুঁজতে হয়। কমন এখানে কে? শিশি। শিশি। আনকমন কে? এইটা আনকমন আর এইটা আনকমন, তাহলে আমি দুটো শি থেকে একটা শি নিতে পারি, শি। তাহলে আনকমন পুরো ব্যাপারটার আগে কি লিখতে পারি? নট অনলি প্রথম জিনিসটা কি? রোট এ লেটার, বাট অলসো দ্বিতীয় জিনিসটা, সেন্ট ইট টু হার ব্রাদার। কঠিন মা? কঠিন? ওকে। সেকেন্ড, এটা পারবে তো? দীপ ইজ ব্রেভ, তাহলে দুটো দ্বীপ থেকে একটা দ্বীপ নামবে, তাহলে এখানে কি হবে? দ্বীপ। পড়ে আছে কে বাবা? দুটো ইজ থেকে একটা ইজ, ব্রেভ।
অ্যান্ড স্ট্রং। শোনা, এটা যদি আমি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করি কি করে করব? যদি এটাকে আমি নট অনলি বাট অলসো দিয়ে করি মামু কি করে করব? তুমি করে দেবে। চলে মামু, নট অনলি বাট অলসো দিয়ে করলে কি করে করবি? এই আগের দিন ওকে কে কি বলেছিস রে? অঙ্গন, তুই উল্টো পাল্টা বলেছিস ওকে? রাজকে উল্টোটা বলেছিস? অপমান করেছিস? এর পরেরটা, অঙ্গন তো এরকম ছেলে নয়। দীপ ইজ নট অনলি ব্রেভ, ভেরি গুড, বাট অলসো কি? দেখো একই সঙ্গে আমরা কত কিছু শিখবো। ঠান্ডা লাগছে? হ্যাঁ, বড় লোকের বড় বড় ব্যাপার। তাহলে তাহলে ব্যাপারটা কি সহজ না কঠিন মা? সহজ। এবার ভালো করে বুঝে নাও, যদি কোনো বাক্যের মধ্যে নট অনলি বাট অলসো থাকে তাহলে সেই বাক্যকে সিম্পল করতে গেলে কি করতে হয়? ধরো একটা ব্যক্তির দুটো গুণ, তাহলে সেই বাক্যকে সিম্পল করতে গেলে মা জননী কি করব? সেই বাক্যকে সিম্পল করতে গেলে কি করতে হয় দেখে নাও। দীপ তো সাহসী, তার পাশাপাশি দীপ কি? শক্তিশালী। তাহলে দীপের দুটো গুণ, তাহলে আমি বলতে পারি বিসাইডস। ভালো করে বুঝেন, এটা কিন্তু আমি সিম্পল সেন্টেন্স করছি। কি করছি শোনা? একবার একটু ঝালিয়ে দিচ্ছি। বিসাইডস, এই বাক্যে অ্যামিজার ওয়াজার আছে না? তাহলে আমি কি লিখবো? বিং। বিসাইডস বিং। প্রথম গুণ কি? ব্রেভ। এবার সাবজেক্টটা আসলে কে? দীপ। ইজ স্ট্রং। তুই আগের দিন কোন একটা ট্রান্সলেশনে বানান ভুল লিখেছিস, হেডিং এর ট্রান্সলেশন বানানটা ভুল লিখেছিস। তা ওইটা নিয়ে আমাকে অনেকে অনেক কিছু শুনিয়েছে যে আপনি ট্রান্সলেশন বানান জানেন না। আমি কি বলবো, আমার ছাত্রী লিখেছে, একটু সাবধানে, আমারও দেখে নেওয়া উচিত ছিল। বিসাইডস বিং ব্রেভ, দীপ ইজ স্ট্রং। তাহলে যদি আমি এইখানে বলি, দেখো এখানে বিং কেন হলো, তাহলে শোনা একটু বুঝে নাও যে এই বিসাইডস এর পরে হয় বিং হবে, নয় ভি ওয়ান এর সঙ্গে কি হবে শোনা? আইএনজি। তাহলে আমি এইটা কি করতে পারি? বিসাইডস রাইটিং এ লেটার শি সেন্ট ইট টু হার ব্রাদার। কঠিন। রাইটিং বানান কি? WRITING, নট ডবল টি। ক্লিয়ার? তাহলে এটা হলো কিমিউলেটিভ কনজাংশনস দিয়ে জয়নিং করলাম, তার পাশাপাশি আমরা সিম্পল সেন্টেন্সটাও দেখে এলাম। লিখে নাও। এর পরেরটা হলো অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভ মানে কি বাংলায়? বিপরীত। মামু কি? বিপরীত। বিপরীতে কি কি আসে মামু? বাট অথবা ইয়েট। একটু এক্সাম্পল দেখি, ঠিক আছে? ধরো আমি বললাম ইট ওয়াজ রেইনিং আউটসাইড। বোকা বোকা একটা বাক্য লিখলাম, বাইরে থই না, ভেতরে থই না বৃষ্টি হয়, বাইরেই বৃষ্টি হয়। উই ডিসাইডেড টু গো আউট। She is beautiful. She is dull. এখানে অনেকেই আছে যে মেয়েগুলো দেখতে সুন্দরী কিন্তু বোকা, বলদ, ছাগল। তাহলে দেখো বাংলা আমি কি বললাম? কিন্তু। কি বললাম? কিন্তু। দেখে নাও, তাহলে এখানে দুটো সি এর মধ্যে, দুটো ই এর মধ্যে, তাহলে শি ইজ বিউটিফুল বাট ডাল। আচ্ছা, বৃষ্টি হলে স্বাভাবিকভাবে
আমরা কি বাইরে বেরোবো? যদি অস্বাভাবিক কিছু থাকে তাহলে বেরোবো। তাহলে ইট ওয়াজ রেইনিং আউটসাইড বাট উই ডিসাইডেড টু গো আউট। ক্লিয়ার? এবার একটু দেখে নাও, যদি কোনো বাক্যের মধ্যে বাট থাকে সেই বাক্যকে কমপ্লেক্স করতে গেলে অ্যাডভার্ব ক্লজে দো আনতে হয়। মনে আছে? দো ইট ওয়াজ রেইনিং আউটসাইড কমা। কিন্তু সিম্পল করতে গেলে কি আনতে হয়? ভেরি গুড। সিম্পল করতে গেলে আমাকে আনতে হবে ইনস্পাইট অফ অথবা শুধু ডেসপাইট। মনে রাখতে হবে এই ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে হয় বিং লিখবো, নয় একই নিয়ম ভার্ব আইএনজি, ভার্ব ওয়ান সাথে আইএনজি। তাহলে এখানে ইনস্পাইট অফ কি? বিং বিউটিফুল শি ইজ ডাল। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে যে কিমিউলেটিভ মানে বাড়বে গুণ, গুণও বাড়তে পারে, বেগুনও বাড়তে পারে। আর অ্যাডভার্সেটিভ মানে কি? বিপরীত। কনসেপ্টটাকে মাথায় রাখো, এই এতটুকু মাথায় রাখতে পারলেই হবে। অল্টারনেটিভ, অল্টারনেটিভটা কি? যেমন আমরা এখানে দ্বীপের বান্ধবীর কথা আলোচনা করলাম, যে দ্বীপের বান্ধবী বিউটিফুল কিন্তু বোকা। এই দ্বীপের বান্ধবীকে নিয়ে আমরা এগিয়ে চলি তার বান্ধবীর বিয়েতে, আমাদের তো যে কোনো একটা জিনিস দেবে, হয় মাছ নয় মাংস। তাহলে অল্টারনেটিভের মধ্যে কি কি আছে শোনা? অর। আর কি আছে একটু জোরে বলি? ইদার ডট ডট অর। আর কি বলি শোনা? নেইদার ডট ডট নট। এখানে যে কোনো একটি, কি বললাম শোনা? আর এখানে কোনোটাই না, কোনোটাই না। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো দীপ বলল তোকে নিয়ে যাব আমি 100 বৃন্দাবন। দীপ কি বলল? দীপ উইল গো টু বৃন্দাবন, বৃন্দাবন ডিউরিং, কখন যাবে? এসভি মানে সামার ভ্যাকেশন। আবার দীপ বলছে হি উইল গো টু গোয়া ডিউরিং সামার ভ্যাকেশন। বলো শোনা। হলো? খুশি? আই অ্যালোপজি। ও আবার ইনিওলাকে বলতে পারে অ্যালোপজি না স্যার, অ্যাপোলজি। আমি জানতাম না। তাহলে যে কোনো একটি জায়গায়ও যেতে পারবে গরমের ছুটিতে, দু জায়গায় থোড়ি না পারবে। ও নিজেকে হনুমান মনে করে নাকি? ও তো এক জায়গায় পারবে যেতে। তাহলে তখন কি হবে? যে কোনো একটি হলে দুটো দ্বীপের মধ্যে একটা দ্বীপ, দুটো উইলের মধ্যে একটা উইল, দুটো গোয়ের মধ্যে একটি গো। এবার টু বৃন্দাবন আর টু গোয়া, তাহলে প্রথম আনকমন আগে ইদার টু বৃন্দাবন or to Goa during summer vacation। কঠিন? ভালো করে বুঝে নে। কি নাম তোর? কিভাবে আমি লিখছি বোঝো। এবার তোমায় আমি দিচ্ছি। চাঁদনি, চাঁদনি উইল ইট, চাঁদনি খাবে ফিশ, চাঁদনি উইল ইট মাংস। চাঁদনি বলছে আমি তো দুটোই খাই। আয় মা করে দে ইদার অর দিয়ে। শিগগির ওঠ, দেরি করিস না। তোরা পাচ্ছিস পোড়া পোড়া গন্ধ? আমার মা কিছু একটা পুড়িয়েছে, আমার ভয় লাগে খুব। চায়ের গন্ধ পাচ্ছে, ছেলেপিলের নাক তো গেছে। চাঁদনি উইল, তাহলে এই দুটো ইট থেকে একটা ইট নে, ইট নিয়ে একটা ইমারত তৈরি কর। এবার আনকমন কে? ফিশ। তাহলে প্রথম আনকমন আগে তুই কি দিবি? লেক। এই তো লিখেছিস? ও তুমি ইদার লিখতে দুদিন, তারপরে লেখো মা। এবার আনকমন দুটো কে?
একটা ফিশ আর একটা মিট, তুই ইদার দিয়ে ফিশ লিখেছিস, তাহলে ইদার লিখলে আমাকে কি লিখতে হয়? হাতে কলমে গ্রামার করতে হয়। খুব কঠিন মা জননী। যাও, এবার ধরো এই বান্ধবীর বিয়েতেই বান্ধবী বলছে আই উইল, না আই উইল নয়, বান্ধবী কি বলছে? আই ডু নট, বা বলছে আই ডিড নট ইনভাইট দীপ, আমি দীপকে ইনভাইট করিনি। আবার সেই বান্ধবী বলছে আই ডিড নট ইনভাইট কুনাল, আমি এই ছিনালকেও ইনভাইট করিনি। তাহলে এখানে দুজন দুজনকেই কি করেনি মা জননী? ইনভাইট করনি, এসো এসো, কোনো ব্যাপার নাই। তাহলে দুজনেই দুটো না হলে কি হবে? নিদার আর নর। শোনা, বুঝতে পারছো? দেখে নাও, খুব সোজা, তার কথা ভেবো নয়, পাশে যাও। এবার দেখো, এই দুটো আই থেকে একটা আই, দুটো ডিড নট থেকে একটা ডিড নট, দুটো ইনভাইট থেকে একটা ইনভাইট, আনকমন কে দীপ আর কুনাল। তাহলে প্রথম আনকমনের আগে নিদার দীপ নর কুনাল, এই বাক্যটা ভুল। তাহলে কি হবে? যদি কোনো বাক্যের মধ্যে আমরা নিদার নর লিখি, যদি কোনো বাক্যের মধ্যে আমরা নিদার নর লিখি, তাহলে সেখানে ডু নট, ডিড নট, ডাজ নট লিখতে পারবো না, অর্থাৎ নট কথাটিও লিখতে পারবো না, কারণ নেইদার মানেই তো না। তাহলে আমি এখানে ডিড নট লিখতে পারবো না। তাহলে ডিড নট না লিখতে পারলে আমাকে এখানে ইনভাইটেড করে দিতে হবে, আর ডাজ নট না লিখতে পারলে এখানে ইনভাইটস করে দিতে হতো। তাহলে আই ইনভাইটেড নিদার দীপ নর কুনাল। কঠিন। এইবার তোকে একটা করতে দিচ্ছি। সুমন উইল নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সুমন ফাংশনটিতে অ্যাটেন্ড করবে না। সুমনা will not attend the function, কর দেখি মা জননী। হয়নি। এখানে দেখ, শেষ দিকে আনকমন ছিল, তাই শেষ দিকে নিদার নর হবে। ভালো করে বোঝ, শেষ দিকে নিদার নর হয়েছে। এখানে প্রথম দিকে আনকমন, তাহলে প্রথম দিকেই নিদার নর হবে, অর্থাৎ নিদার সুমনা নর, নিদার সুমন নর সুমনা লেখ। বুঝতে পেরেছিস? যে যদি মাঝখানে আনকমন হয় সাবনু, তো মাঝখানেই হবে। কি সাবনু, ক্লিয়ার? খুশি তো? এই ওখান থেকে বন্ধ করে দে তো মাঝের সুইচটা। শোনামে নিদার, হ্যাঁ, সুমন অর নয়, নর, এন ও আর, নর কি করছে? তুই আবার নিদার লিখেছিস কেন? তুই তো একবার ঠান্ডা মাথায়, তুই একবার নিদার লিখেছিস। তাহলে নিদার সুমন নর সুমনা, দুটো উইল থেকে একটা উইল, নট লেখা যায় না, অ্যাটেন্ড দ্য ফাংশন লেখ। সুমন লিখে কি লিখবি? সুমনা লিখবি। নিজেই বলে নিজেই বুঝে না। জল দিয়ে দিন, জল দিয়ে দিন, খোল খোল। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো, এগো 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 এগো, ডায় ডায়। তুমি বুঝতে পেরেছো? ভেরি গুড। মন খারাপ, পেট ব্যথা, কাঁদছিস কেন?
কি হচ্ছে? হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ বাবা, বাট যেখানে বসবে সেখানেই ইয়েট বসে যাবে, কোনো ব্যাপার না। এসো, ইনস্পাইট অফ আর ডেসপাইট অফ, এর দুটোই বাংলা মানে হলো সত্ত্বেও। এই বলেছি যে বৃষ্টি হওয়া সত্ত্বেও, তার মানে কি? ইনস্পাইট অফ বিং রেইনিং উই ডিসাইডেড টু গো আউট। সে সুন্দরী হওয়া সত্ত্বেও বোকা, তাহলে ইনস্পাইট অফ বিং বিউটিফুল শি ইজ ডাল। একটা দুটো গুণ থাকলে বিসাইডস বিং অথবা ভার্ব আইএনজি, আর একটা গুণ বিপরীতের যদি হয় তাহলে ডেসপাইট হয়। ক্লিয়ার? পাশাপাশি মানে বিসাইডস, সত্ত্বেও মানে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ আই। লাস্ট পড়ে থাকে কি রে শোনা? ইলেটিভ। ইলেটিভের বাংলা কি জানিস? সিদ্ধান্তমূলক। এর দুটো আছে, সো আর দেয়ারফর। কি বললাম শোনা? জোরে বল। সো আর দেয়ারফর। এবার একটু আসি, আমি একটাই এক্সাম্পল দেব, তোমরা বুঝতে পারবে, ভীষণ সোজা। মাই এক্সাম ইজ কামিং নিয়ার। আমার পরীক্ষা এগিয়ে আসছে। আই অ্যাম স্টাডিং হার্ড। আর আমি খুব পড়াশুনো করছি। আচ্ছা বলো, তোমার পরীক্ষা এগিয়ে আসছে বলে তুমি কি সিদ্ধান্ত নিলে? তাহলে জাস্ট কিছুই না, প্রথম বাক্য লিখে মাঝে তুমি সো লিখে দ্বিতীয় বাক্য লিখে নাও, শেষ। একই, মাই এক্সাম ইজ কামিং নিয়ার দেয়ারফর আই এম স্টাডিং হার্ড। দেয়ারফর মানে সেই কারণেই। যেখানে বাট বসবে সেখানেই ইয়েট বসতে পারে, যেখানে অ্যান্ড বসবে সেখানেই অ্যাজ ওয়েল অ্যাজ বসতে পারে, যেখানে সো বসবে সেখানেই দেয়ারফর বসতে পারে। তো ভেরি সিম্পল, কনসেপ্টটা ক্লিয়ার করো। শুধুমাত্র জয়নিং এ না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসও কাজে লাগবে। কেমন বুঝাতে পারলাম?